অরণ্যের চিতা। অরণ্য ছিল একজন কৃতবিদ্য যিনি বিদ্যালাভ করেছেন, যুবক, যার মেধা ছিল অবিসংবাদী। যে কোনো বিষয়ে কোনো বিতর্ক নেই। সে বিশ্বাস করত প্রমোদ চৌধুরীর সেই অঘোষবাণী, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। অন্যদিকে শ্রেয়া ছিল অনির্বচনীয়, যা ভাষায় প্রকাশ করা যায় না, সুন্দরী। তাদের ভালোবাসার শুরুটা ছিল অকাল বোধন বা অসময়ের আবির্ভাবের মতো। অরিত্র শ্রেয়াকে নিয়ে আকাশকুসুম অসম্ভব কল্পনা দেখত, কিন্তু শ্রেয়ার বাবা ছিল অত্যন্ত পায়াভারী, অহংকারী এবং লেফাফা দুরস্ত, বাইরে পরিপাটি মানুষ। তিনি অরিত্রের মতো সাধারণ ছেলেকে পছন্দ করতো না। অরিত্র ছিল চিনেজকের মতো নাছোড়বান্দা, কিন্তু শ্রেয়ার বাবা তাকে সবসময় আমড়া কাঠের ঢেঁকি বা অপদার্থ মনে করত। অরিত্র জানত তার বাবা তাকে অদৃষ্টের পরিহাস, ভাগ্যের নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই দেবে না। অরিত্র আর শ্রেয়ার সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ালো তামার বিষ বা অর্থের কুপ্রভাব। শ্রেয়া বিয়ে ঠিক হলো এক ধনীর ছেলে। খবরটা শুনে অরিত্রের মেজাজ সপ্তমে চড়া বা প্রচণ্ড উত্তেজনা অবস্থায় পৌঁছালো। সে যখন শ্রেয়ার বাবার কাছে মিনতি করতে গেল, তখন তিনি তাকে অকাল কুসুমণ্ড অপদার্থ বলে তাড়িয়ে দিল। অরিত্র বুঝল তার সকল আকুতি আসলে অরণ্যের রোধন, নিষ্ফল আবেদন। বিয়ের রাতে অরিত্র শ্রেয়ার জানালার নিচে দিয়ে দাঁড়ালো। তার অবস্থা তখন মুমূর্ষ বা মৃতের মতো অবস্থা। সে দেখল শ্রেয়াকে সিংহাসনে, সিংহজনিত আসনে মধ্যপল্লবী কর্মদ্বারায় অলঙ্কিত করে বসে আছে। শ্রেয়া তাকে দেখেও না দেখার ভান করলো। অরিত্রের মনে হলো শ্রেয়া একজন কৃতজ্ঞ উপকারীর অপকার করে যে। শ্রেয়া তাকে বলেছিল তার স্মৃতি অরণ্যর কাছে শ্রুতিধর এর মতো গেঁথে থাকবে, কিন্তু আজ সে নিজেই বর্ণচোরা তো কপটচারী হয়ে গেছে। অরিত্র বাড়ি ফিরে এলো, তখন জীবন এখন রাবণের চিতা, চির অশান্তি। সে ভাবে মানুষের মন বড়ই মন্দামতি, অস্থির মানব মন। সে নিজেই মনের আওড়ায় কাজী নজরুল ইসলামের অগ্নিবাণীর কাব্যের সেই প্রথম কবিতা প্রলয় উল্লাস। তার ভাগ্য যেন ইঁদুর কপালে, মন্দ ভাগ্য। অরিত্রের কাছে এখন জসীমউদ্দিনের মা যে জননী কাঁদে কবিতার সুর বড়ই সত্য মনে হয়। জীবনের সব স্বপ্ন আজ নকরা ছকরা, সস্তাদর বা অবহেলা হয়ে গেল। সন্ধিবিচ্ছেদ। নয়ন নেজকয়ন সন্ধিবিচ্ছেদ। পুরস্কার পুরু বিসর্গজাচার সন্ধিবিচ্ছেদ। পঙ্কজ পঙ্কে জন্মে যে উপপদ তৎপুরুষ সমাস। উপকথা কথের সদৃশ্য বৈভাব সমাস।